নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ফের বাংলায় জঙ্গির হদিশ। ক্যানিং থেকে গ্রেপ্তার ভিন রাজ্যে সন্দেহভাজন জঙ্গি। জম্মু কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফ এর যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের বাসিন্দা ওই সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করে। ধৃত জাভেদ মুন্সি তেহরিক ই মুজাহিদ্দিনের সদস্য বলে সূত্রের খবর। ট্রানজিট রিমান্ডে তাকে কাশ্মীরে নিয়ে যাওয়া হবে। 31শে ডিসেম্বর শ্রীনগর সদর আদালতে পেশ করা হবে ধৃত জঙ্গিকে। মুর্শিদাবাদের হরিহর পাড়ার পর এবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং। শনিবার রাতে জম্মু কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ভিন রাজ্যের জঙ্গি। আদতে শ্রীনগরের চাঁদপুরার বাসিন্দা ধৃত জিহাদি জাভেদ মুন্সি তেহরিক ই মুজাহিদিনের সদস্য বলে সূত্রের খবর। ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় গুলশান হাউস নামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিদির বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসে ওই সন্দেহভাজন জঙ্গি। বাংলাদেশে পালিয়ে যাওয়ার মতলব ছিল বলে সূত্রের খবর। শনিবার রাতে অভিযানে ছিল ক্যানিং থানার পুলিশও। उसका जीजा है। जीजा है? हाँ। क्या नाम क्या है? उसका जावेद साहब। जावेद। अच्छा, उन लोग वो तो उनके बारे में जो रटवा चल रहा है, वो कोई संगठन के साथ है, हिजबुल के साथ है, ऐसे कुछ है? वो कोई खुद पता नहीं। उसको तो 25 साल हो गए शादी को हमारी ननद के साथ। हमको तो खुद पता नहीं, तो हम क्या बोलेंगे। इधर किस लिए आए थे आप लोगों को घर में? ऐसे ही बोला, आ गया तो हमने सोचा जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया, वो कश्मीर उसको ले लिया वापस। कितने दिन से यहाँ पे रहा है? कुछ नहीं, जिस दिन आया उसी दिन बोलते ले। কেই জাভেদ মুন্সি? বিভিন্ন সময় সেনাবাহিনীর উপর হামলা, 2011 সালে জামিয়াত আলে হাদিস সংগঠনের প্রধান শওকত শাহ খুনের ঘটনায় বিস্ফোরণের মাস্টারমাইন্ড, উপত্যকায় একাধিক নাশকতার ঘটনায় যুক্ত, আইডি বিস্ফোরক বানাতে সিদ্ধহস্ত। ভুয়ো পাকিস্তানি পাসপোর্ট উদ্ধার হয় জাভেদের কাছ থেকে। শাল বিক্রেতা সেজে ক্যানিং এ আসে। এক শাল বিক্রেতার কথায় স্থানীয় এক বাসিন্দা এলাকায় বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেয় ধৃতের। ধরা পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। এখন তো মনে এই মুহূর্তে বাড়িতে বার করে দেবো, আর রাখবো এই তো আপনাদের সঙ্গে এই তো চুক্তি আপনি দাঁড়ান। এ তো এক্ষুনি আমি বলে দেবো, এক সপ্তাহ টাইম দেবো কি একদিন টাইম দেবো, বলে আমার বাড়ি খালি করে দে, তুমি চলে যাও। মানে এটা কি কোনো সন্দেহ হয়েছিল? অবশ্যই, এটা একটা পাড়ার বদনাম। রাজ্যে একের পর এক জঙ্গির হদিশে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি কেরল থেকে ধৃত জঙ্গি সাব শেখের ভোটার তালিকায় নাম যায় মুর্শিদাবাদের নওদা ব্লকের দুর্লভপুর গ্রামের, অথচ তার আধার কার্ড মুর্শিদাবাদের হরিহর পাড়ার। একজন ধৃত জঙ্গির একাধিক ভোটার কার্ড, আধার কার্ডের ঘটনা সামনে আসতেই উঠছে প্রশ্ন। অন্যদিকে ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে। ও হলো মোশাররফ আলম গ্রুপের একজন মেম্বার। তো ওখানে বিভিন্ন আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে আনলফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত বলে ওনাকে আপনার ইউএপিএ ওই একটা 10 এবং 13 ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে আপনার সাইড। সম্প্রতি বাংলায় ধরা পড়েছে একের পর এক জঙ্গি সংগঠনের সদস্য। ক্যানিং এ ধৃত জঙ্গি কাশ্মীরের নাশকতার সঙ্গে যুক্ত ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। বাংলাকে কি সেফ করিডোর হিসেবে দেখছে ভিন রাজ্যের জঙ্গি সংগঠনগুলি? সীমান্ত রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে প্রশ্ন উঠছে তা নিয়েও। কলকাতা টিভি। উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক বরাবর এলাকায় নজরদারি বাড়ালো সেনা। সম্প্রতি অসম ও বাংলায় একাধিক বাংলাদেশি জঙ্গির হদিশ ও গ্রেপ্তারের পরপরই অত্যাধুনিক ড্রোনে নজরদারি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। গোয়েন্দাদের সন্দেহ, বাংলাদেশের পট পরিবর্তনের পর উত্তর পূর্বের 7 রাজ্য বা 7 সেটার্সে নাশকতার ছক কষছে জঙ্গিরা। বাংলাদেশে গত আগস্টে পালাবদলের পর সেদেশের সাজা পাওয়া জেলবন্দি জঙ্গির মুক্ত হওয়ার পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের তৎপরতা বৃদ্ধির আশঙ্কা ঘনীভূত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ লাগোয়া রাজ্যগুলিতে আনসারুল্লাহ বাংলা টিম বা লস্করে তৈবার মতো জঙ্গি কার্যকলাপের খবর পেয়ে শুরু হয় ধরপাকড়। অসম ও বাংলার এসটিএফ এর অভিযানে একাধিক জঙ্গি ধরা পড়ায় বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন।
শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এলাকা ভৌগোলিক কারণেই জঙ্গিদের নিশানায় থাকে। কেননা অসম সহ উত্তর পূর্বের 7 রাজ্য এবং বাংলায় অতি সম্প্রতি আকাশপথে বাংলাদেশের ড্রোন নজরে আসতে শুরু করেছে। ভারতের প্রতিরক্ষা দপ্তরের দাবি, আকাশপথে শুধু নজরদারি নয়, তুর্কির তৈরি বাংলাদেশি ড্রোন বিস্ফোরক সহ হামলাও করতে পারে। এই আবহে রবিবার থেকে চিকেন স্নেক বরাবর পাল্টা নজরদারি বাড়াতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে দিন-রাত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ওদের মেইন টার্গেট হচ্ছে চিকেন নেক এরিয়া, এবং চিকেন নেক এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট জায়গা ভারতের জন্য, কারণ একদিকে বাংলাদেশ, অন্যদিকে চায়না, তৃতীয় দিকে নেপাল। আর এই যে 80 কিলোমিটারের বর্ডার, মানে ভারতের ওই জায়গাটা, তো এটা খুবই মানে ভারতের জন্য একটা ভালনারেবল এরিয়া। তো সেই জায়গাটাকে প্রোটেকশন করার জন্য, যেটা বাংলাদেশ থেকে জঙ্গিরা কি অনুপ্রবেশ কোনো রকমের না হতে পারে, ভারত ওখানে এখন ড্রোন দিয়ে ওখানে নজরদারি বাড়াচ্ছে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকে সেদেশে ভারত বিদ্বেষ প্রকাশ্য হয়ে পড়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে মৌলবাদী জঙ্গিরা ভারত বিদ্বেষকে কাজে লাগিয়ে বাংলা সহ উত্তর পূর্বের রাজ্যগুলিকে নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। একাধিক দেশের আন্তর্জাতিক সীমানার অন্তর্গত অত্যন্ত সংবেদনশীল চিকেন স্নেক এলাকা নজরদারিতে বিশেষ গুরুত্ব দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর। কলকাতা টিভি। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি আনসারুল্লাহ বাংলা টিমের। জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখের। তদন্তকারী অফিসারদের চক্ষু চরক গাছ। রাজ্যের ভোটার তালিকা দ্রুত ঝাড়াই বাছাই প্রয়োজন। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধরা পড়ার পর দাবি অমিত মালব্যের। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ সম্প্রতি ধরা পড়েছে কেরল থেকে। জঙ্গি সংগঠন নিয়ে তদন্ত আরো এগোতেও চক্ষু চরক গাছ তদন্তকারী অফিসারদের। শুধু পাসপোর্ট নয়, ভোটার তালিকাতেও নাম তুলে ফেলেছিল আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাব শেখ। তার নাম আছে বাংলার 2টি বিধানসভা মুর্শিদাবাদের কান্দি এবং হরিহরপাড়া কেন্দ্রের ভোটার তালিকায়। গোয়েন্দাদের অনুমান এই রাজ্যে ভোটও দিয়ে থাকতে পারে সাদ। সম্প্রতি হরিহরপাড়া থেকে সাদের ঘনিষ্ঠ মিরানুর শেখ ও মোহাম্মদ আব্বাস আলীকে গ্রেপ্তার করে অসম পুলিশ। পাসপোর্ট চক্রের তদন্তে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকা থেকে এসটিএফ এর হাতে ধরা পড়ে এই দুজন। এই আবহে উদ্বেগ বাড়ছে বাংলা অসম সীমান্তে। বাংলায় জঙ্গি সংগঠনের এই বিস্তার, এমনকি ভোটার কার্ড অব্দি বানিয়ে ফেলার বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। এক্স হ্যান্ডেলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, রাজ্যের ভোটার তালিকা দ্রুত ঝাড়াই বাছাই প্রয়োজন। বাংলাদেশের পট পরিবর্তনে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা। এ ঘটনা বরফের চূড়া মাত্র। ভোটের অধিকার প্রাপ্ত অনুপ্রবেশকারীরা তৃণমূলের মদতপুষ্ট। গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার জন্য দ্রুত পদক্ষেপের প্রয়োজন। এই যে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে হবে, এটা কাকে উদ্দেশ্য করে বলছেন? কারণ এই দায়িত্ব তো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের। আর বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে মোদি সাহেব নিজের পকেটের সংগঠনে পরিণত করেছেন। অমিত মালভিয়া জানেন না আগে কিভাবে তাদের জাতীয় নির্বাচন কমিশনারকে নির্বাচিত করা হতো, আর এখন মোদি আর অমিত শাহ মিলেই করছেন পকেটের সংস্থা। তাহলে তাদের পকেটের সংস্থাকেই দোষারোপ করছেন, এটা করতে হবে। ভারতবর্ষের এই যে বর্ডার, বাংলাদেশের ওপর যে কয়েক হাজার কিলোমিটারের যে বর্ডার, সেই বর্ডারে যারা কাঁটা তার লাগাতে দেয়নি তারা বিএসএফ এর দিকে আঙুল তুলছে। এরা দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, বারবার এরা বিএসএফ, বারবার এরা মিলিটারির দিকে আঙুল তোলে। আমি বলি যে এই লোকগুলোর ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট হচ্ছে, এর জন্য কি রাজ্য কেন্দ্র সরকার দায়ী? এলাকার পঞ্চায়েতের প্রধান, এলাকার কাউন্সিলর, তারা এদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে প্রথম এদের মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করছে এদেশের সিটিজেনশিপের জন্য। সাব শেখের ভোটার তালিকায় নাম রয়েছে মুর্শিদাবাদের নওদা ব্লকের দুর্লভপুর গ্রামে, অথচ তার আধার কার্ড মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। এমনকি সাব শেখ ভারতীয় পাসপোর্ট বানিয়ে ভারতেই স্লিপার সেল খোলার তোড়জোড় শুরু করেছিল। প্রশ্ন উঠছে,
সাপ শেখ নওদা ব্লকের ভোটার কার্ড নিয়ে কিভাবে পাশের ব্লক হরিহরপাড়ার আধার কার্ড বানালো, আর কি করেই বা হরিহরপাড়া থেকে পাসপোর্ট বানালো? তাহলে কি ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লাহ বাংলার জঙ্গি? সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের, তবুও বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে রাজ্য সরকারকে। সেই নিয়েও শুরু রাজনৈতিক তরজা। কলকাতা টিভি। রাজ্যে জঙ্গি গ্রেপ্তার প্রসঙ্গে তৃণমূলকে নিশানা বিজেপি নেতা অর্জুন সিং এর। কিছু নেতার ভুয়ো আধার ভোটার কার্ড তৈরির ব্যবসা, দাবি অর্জুনের। রাজ্যে জঙ্গি গ্রেপ্তার প্রসঙ্গে তৃণমূলকে নিশানা বিজেপি নেতা অর্জুন সিং এর। কিছু নেতার ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড তৈরির ব্যবসা, দাবি অর্জুন সিং এর। তৃণমূলের কিছু নেতাদের এটা অফিসিয়াল বিজনেস আছে কি ভোটার কার্ড বানাবে, আধার কার্ড বানাবে, পাসপোর্ট বানিয়ে দেবে। এদেরকে পুরোপুরি সমর্থন আছে গভর্নমেন্টের সমর্থন আছে। গভর্নমেন্ট তাকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে। এটা পুরো গভর্নমেন্ট স্পন্সর কাজ হচ্ছে, এটা নিয়ে কোনো দুমত নেই। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। সংসদের অভ্যন্তরে শুরু হওয়া বাবা সাহেব আম্বেদকর বিতর্ক এবার ছড়িয়ে পড়েছে গোটা দেশে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার রাজ্যের সর্বত্র পথে নামবে তৃণমূল। বড়দিনের প্রাক্কালে দেশের 150 শহরে কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে পদযাত্রা করতে চলেছে কংগ্রেসও। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ আর পাল্টা প্রতিবাদের মধ্যে দিয়ে শীতকালীন অধিবেশন শেষ হলেও তার বিতর্ক তীব্র হতে চলেছে। দলিত ভোটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান বিজেপি, তাই তা অধিবেশনেই সীমাবদ্ধ রাখতে মরিয়া গেরুয়া শিবির। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা আম্বেদকরকে অপমান করেছেন, এই অভিযোগে তাঁর ইস্তফার দাবিতে অনড় বিরোধীরা। শীত অধিবেশন চলাকালীন ইন্ডিয়া শরিকদের সঙ্গে কংগ্রেসের নানা বিষয়ে যে বিরোধ দেখা দিয়েছিল তা সরিয়ে আম্বেদকর ইস্যুতে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল সহ সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে। বিজেপি চাইলেও বিতর্ক ধামাচাপা দিতে পারেনি। এমনকি দলিত নির্ভর রাজনৈতিক দল মায়াবতী বিএসপিও 24শে ডিসেম্বর প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তবে সবার আগে পথে নেমে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার রাজ্যের সর্বত্র আম্বেদকরকে অবমাননার বিরুদ্ধে তিনি মিছিল করার ডাক দিয়েছেন। দুপুর 2টো থেকে 3টে রাজ্যের সব ব্লক ও পুরসভাতে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। মমতা সমাজ মাধ্যমে জানিয়েছেন, শুধুমাত্র আম্বেদকরের অপমান নয়, এটি ভারতের সংবিধানের মেরুদণ্ডের ওপর আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাই বোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। আসুন আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে মিছিলে সামিল হই। তৃণমূল নেত্রী সংবিধানের মূল্যবোধ রক্ষা করার প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। কংগ্রেস 24শে ডিসেম্বর দেশের 150টি শহরে একসঙ্গে অমিত শাহের ইস্তফার দাবিতে পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে। দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, 27শে ডিসেম্বর কর্ণাটকের বেলগাভিতে ওয়ার্কিং কমিটির বর্ধিত অধিবেশনের আয়োজন করেছে কংগ্রেস। সূত্রে খবর, কোন কোন ইস্যুতে নতুন বছর থেকে তারা দেশ জুড়ে আন্দোলনের প্রস্তুতি নেবে তা স্থির করতেই ওই বৈঠক। সেখানে আম্বেদকর ইস্যুও গুরুত্ব পাবে। শাহের পদত্যাগের দাবিকে সামনে রেখে ওই দিন বেলগাভিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে জনসভা করবেন বলে জানান বেণুগোপাল। দলীয় স্তরে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি সহ বাম দলগুলিও একই দাবিতে সাংগঠনিক কর্মসূচিতে পথে নামছে। অর্থাৎ চাইলেও আপাতত আম্বেদকর ইস্যু ঘিরে বিতর্কে ইতি টানতে পারছে না বিজেপি। কলকাতা টিভি। রবিবার সাত সকালে মা ফ্লাইওভারের দুর্ঘটনা। ফের বেপরোয়া গতির বলি 2, গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সহ নিচে পড়ে বাইক চালক ও আরোহী। ঘটনাস্থল পরিদর্শনে কলকাতার নগরপাল মনোজ বর্মা। রবিবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া গতির জেরে মা ফ্লাইওভারে দুর্ঘটনা। রবিবার সাত সকালে খাস কলকাতায় মা ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা। চিংড়িহাটার দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা। পরমা আইল্যান্ডের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে ব্রিজের ওপর থেকে নিচে ছিটকে পড়ে বাইক সহ চালক ও আরোহী। পুলিশ সূত্রে খবর, দুজনেই বউবাজারের বাসিন্দা, মর্নিং ওয়াক সেরে ফিরছিলেন। সে সময় দুর্ঘটনা ঘটে। দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে কলকাতা নগরপাল মনোজ ভার্মা। এটা টেকনিক্যাল ইস্যু আছে, একটা মানে টার্নিংয়ে স্পিডে যদি কোনো গাড়ি আসে তাহলে এইরকম চান্স থাকবে বেশি।
তো ওটা কীভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা ডিসকাস করেছি আমাদের টিমের সঙ্গে। আমরা ডিসকাস করার পরে আমাদের বাকি যারা আমাদের মানে কেএমসি, কেএমডিএ বা আরবান ডিপার্টমেন্ট ওদের সঙ্গে কথা বলে দেন উইল ফাইনালি ডিসাইড কীভাবে এটা প্রিভেন্ট করা যাবে। কিন্তু আমাদের মনে হচ্ছে এটা প্রিভেন্ট করা যাবে, যেটা আমরা ভিডিও ফুটেজ দেখে বা আমাদের তদন্তে যেটা আমরা বুঝতে পারছি, ইট ক্যান বি প্রিভেন্টেড। মা ফ্লাইওভারে দুর্ঘটনা নতুন কিছু নয়। ফ্লাইওভারটি শুরুর প্রথম দিন থেকেই একাধিক দুর্ঘটনা ঘটেছে। গতি নিয়ে সতর্ক করা হলেও তেমন কোনো ফল হয়নি। এদিন দুর্ঘটনার পরপরেই তৎপর লালবাজার। মা ফ্লাইওভারের প্রতিটা বাঁকে সাইড রেলিং বসানোর জন্য সংশ্লিষ্ট দফতরকে প্রস্তাব লালবাজারের। ইতিমধ্যে পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগকে নির্দেশ পাঠিয়েছে বলে সূত্রে খবর। কলকাতা টিভি। সুজিত বসুর একটি মন্তব্য ঘিরে বসিরহাটে রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য দলের মধ্যে দল তৈরি করছেন রাজ্যের দমকল মন্ত্রী, দাবি দলেরই একাংশের। চলতি মাসেই 19 ডিসেম্বর বসিরহাটের রবীন্দ্র ভবনে তৃণমূলের কর্মী সভা ছিল। সেখানে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর একটি মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। কর্মী সভার মঞ্চ থেকে সুজিত বলেন, হাড়োয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি পদে ফরিদ জমাদার আর থাকবেন না। সুজিত বসুর মন্তব্য ঘিরে দল ও দলের বাইরে আলোচনা শুরু হতেই প্রতিক্রিয়া জানান রাজ্যের দমকল মন্ত্রী। মানুষের বিভেদ করে দেয়। আমার কখনো মনে হয় না যে লিটন আর আমি কোনো আলাদা। আমি অনেক সময় লিটনের বাড়িতে, হয়তো দুপুরবেলা লিটন বললো, দাদা আমার বাড়িতে খাবে, আর খেতে তো কোথাও হবে, হয়তো সকালবেলা বেরিয়ে লিটনের বাড়িতে আমি খেয়ে নিলাম। এইটাই তো সম্প্রীতি। আবার লিটন আমার যদি আমার বাড়িতে যায় কিংবা অন্যরা কেউ যায়, কারণ তোরা খেয়ে এসছিস, অত দূর থেকে এসছিস। এই কালচার, কৃষ্টি, সংস্কৃতিকে আমাদের ডেভেলপ করতে হবে। যতই কিছু মানুষ সবসময় একটা বিভাজন করবার চেষ্টা করে, আমি বলে এই বিভাজনে নিশ্চিত কান দেবেন। মন্ত্রী তথা বসিরহাট লোকসভা তৃণমূলের অবজারভার সুজিত বসু মন্তব্য সামনে আসতেই দলের একাংশের অভিযোগ, দলের ভেতরে দল তৈরির চেষ্টা করছেন সুজিত। তবে দলের নিচু তলার কর্মীরা যে চুপ থাকবেন না সে কথা স্পষ্ট করে দেন ফরিদ জমাদার। দল করি ঠিক আছে, কিন্তু যদি একেবারে মনে করে যে কিছুই এদের নেই গো, তাহলে কিন্তু একটু অন্যরকম হবে। এটা জানি না কিসের জন্য করেছে, এখন কিভাবে করেছে, কার কথাই করেছে, ওগুলো বলতে পারবো না গো। তবে যেটা বলেছে সেইভাবেই আমরা আবার তার কাউন্টার আমরা দিয়ে যাচ্ছি, হাতে যেখানে থাকবে। দলের অন্দরে স্বচ্ছ ইমেজ রয়েছে ফরিদ জমাদারের। তাকে পদ থেকে কেন সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, প্রশ্ন উঠছে দলের অন্দরেই। সুজিত বোস কোন প্রবচনায়, কার কথায়, কার ইঙ্গিতে ফরিদ জমাদারকে বাদ দিলেন? একজন সজ্জন, শিক্ষিত, এডুকেটেড এই বসিরহাট জেলার ফরিদ জমাদার, সকলে তাকে চেনেন। রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই মুখ খুলেছে বিজেপি। হাতে গরম ইস্যু পেয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় তারা। একটি পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্টের দল এই তৃণমূল। এই দলে যতজন মানুষ প্রত্যেকেই আলাদা আলাদা গোষ্ঠী। তো এই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল নিয়ে আদতে আমাদের কিছুই বলার নেই, কারণ এরা একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হলে বাংলা থেকে মুছে যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কে কোন পদে থাকবেন তার লিস্ট তৈরি হয়েছে। লিস্ট সম্পর্কে অবগত অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী। কাজেই সুজিত বসুর প্রকাশ্যে এমন মন্তব্যকে অনেকেই স্পর্ধা হিসেবেই দেখছেন। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের এক শ্রেণীর নেতার মদতেই বেআইনিভাবে দখল করা হচ্ছে সরকারি জমি। বাসন্তী হাইওয়ের পাশে ঘটকপুকুর বাজারের কাছে সেচ দপ্তরের জায়গা দখল করা হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরকারি জমি দখলের অভিযোগ, বিরোধীরা অভিযোগ তুলছে শাসক দলের বিরুদ্ধে। শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, কোনোভাবেই সরকারি জমি জবরদখল করা যাবে না। পাশাপাশি বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরেও চলছে সরকারি জমি জবরদখল। সূত্রে খবর, গত কয়েকদিন ধরে ভাঙড়ের বাসন্তী হাইওয়ের পাশে ঘটকপুকুর বাজারের কাছে সেচ দপ্তরের জায়গা দখল করে বেআইনি নির্মাণ করা হচ্ছে। ঘটনায় অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। সরকারি উদাসীনতার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। এটা বাসন্তী হাইওয়ে সবথেকে বড় রাস্তা, যেটাকে 6 লেন হওয়া উচিত,
সেইখানে দাঁড়িয়ে সরকারি জমিগুলো অবৈধভাবে নির্মাণ করে দখল করছে, একেবারে চোখ বুজিয়ে এটা সরকার করছে, সরকারি যারা আছে যারা ক্ষমতায় আছে তারাই করছে। এই ব্যাপারে তো কোনো মানে হেলদোল নেই। এবং একটা কেন, ভাঙড়ে আপনি ঘটকপুরে ধারে বাড়ে দেখুন কনস্ট্রাকশন তৈরি করছে, এটা তো অবৈধ কাজ। ঘটকপুকুর সুন্দরবনের গেটওয়ে, প্রচুর গাড়ির আনাগোনা হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে এখানে। প্রয়োজন 4 বা 6 লেনের রাস্তা, রুখতে হবে অবৈধ নির্মাণ, দাবি এলাকার সিপিআইএম নেতার। এতে সর্বনাশ হবে, এটা তো প্রশাসনের মদতেই হচ্ছে। দল এবং প্রশাসন, তৃণমূল দল এবং প্রশাসন একাকার হয়ে এই কাজগুলো করছে। কেউ যদি সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণ করে তবে তা এমনি ভেঙে দেওয়া হবে বলে জানান তৃণমূল নেতা শওকত মোল্লা। এটুকু জানি যে ইতিমধ্যে বাসন্তী হাইওয়ে 6 লেন হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট জায়গা অ্যাপ্লিকেশন করেছে এবং সেটা গতকালকে সম্ভবত আজকেই একটা ফুল টিম এসেছিল পিডব্লিউডির স্টেট লেভেল থেকে। তারা ওখানে যে দোকান টোকান আছে সম্পূর্ণ ভাঙবে। যদি কেউ অবৈধভাবে করে থাকে সে তো এমনিতেই ভেঙে যাবে, ফলে এটা নিয়ে কোনো খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করি না। এটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। বেআইনি জমি দখল নিয়ে ফের সরগরম ভাঙড়। প্রশাসনের একাংশের মদতেই সরকারি জমি জবরদখল হচ্ছে বলে সরব হয়েছেন বিরোধীরা। সরকারি জমিতে বেআইনি নির্মাণ করলে তা ভেঙে দেওয়া হবে বলে পাল্টা দাবি শাসক দলের। জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকর কাণ্ডে সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ অর্জুন সিং এর। কেন সিবিআই 90 দিনেও অতিরিক্ত চার্জশিট দিতে পারল না? গ্রেপ্তার করা হোক সিবিআই আধিকারিককে, বললেন প্রাক্তন বিজেপি সাংসদ। দেখুন, আমি ডাক্তারদের ধর্নাকে আমি 200% সমর্থন করি। ডাক্তার সঙ্গে এখন পর্যন্ত আমি মনে করি বিচার হয়নি, কিন্তু আমি মনে করি আমার সাজেশন নাও নিতে পারে, আমি নিজে সাজেশন দেব। ওনাদের যে লয়ার আছে সুপ্রিম কোর্টে বলুক এই যে সিবিআই অফিসারটা যেটা দিতে পারলো না 90 দিনের মধ্যে চার্জশিট, তার এগেনস্টে সুপ্রিম কোর্ট অর্ডার দিক, তাকে অ্যারেস্ট করে ওকে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে যে কেন চার্জশিট দিল না, এটা খুব দরকার আছে। গুড মর্নিং কলকাতা, আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।